প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদের সামনে আসছি নবম দশম শ্রেণীর শুভ গল্পটি নিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের। তো আমি দীপঙ্কর দাস দীপু, সহকারী শিক্ষক বাংলা, কুলাহাট মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই অবগত আছো যে তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে। তো অ্যাসাইনমেন্টে তোমাদের আছে কপোতাক্ষ নদ। তো মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদের 10টি দেশপ্রেমিকের 10টি গুণাবলী ওখানে বলা হয়েছে। তোমরা সবাই তোমাদের মতো করে, তোমাদের যার যার যেমন যতটুকু দেশপ্রেমিক সম্পর্কে বোঝো সেইটা তোমরা ওখানে তুলে ধরবা, এটা আমাদের কামনা। তোমাদের মতো করে, ওখানে কারো মত পোষণ করার দরকার নেই। তোমাদের মত পোষণ করে তোমরা ওই কপোতাক্ষ নদের প্রেক্ষাপটে দেশপ্রেমিকের 10টি গুণ, ওটা সুন্দর করে তোমরা অ্যাসাইনমেন্টটা জমা দেবে, এই আমি আশা রাখি। আর আজকে আমি তোমাদের সুবা যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প, সেই সুবা গল্পটি সম্পর্কে আলোচনা করব। তো গল্পটি আলোচনার প্রেক্ষাপটে প্রথমে আমাকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা করা উচিত। রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন প্রতিযশা কবি যে সাহিত্যের এমন কোনো দ্বার ছিল না যেখানে তিনি পদচারণা করেনি। তবে ছোট গল্পের প্রভাবটা তিনি ছোট গল্পটাকে সুন্দর করে আমাদের মধ্যে উপস্থাপন করেছেন। এবং এই ছোট গল্পের যে ধরন, শেষে একটা যে আকুতি বা মিনতি, বা শেষে একটা যে চাওয়া যে এরপরে কেন এটা হলো না, এটা সুন্দরভাবে তিনি তার গল্পের মাধ্যমে তুলে ধরেছেন। শিক্ষার্থীবৃন্দ, তো রবীন্দ্রনাথ ঠাকুর সাধারণত যে বিষয়গুলো বেশি করেছেন সেটা হলো এই ছোট গল্পটারই, যা মানুষকে প্রাণবন্ত করে তোলে। আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সালে জন্মগ্রহণ করেন, যেটাকে আমরা খ্রিস্টাব্দ হিসেবে 7ই মে 1861 খ্রিস্টাব্দ। কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা তিনি লাভ করেননি। খুব একটা গুরুত্বপূর্ণ কথা যে বিদ্যালয়ে তিনি আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেননি, কিন্তু সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার পদচারণা এক বিস্ময়ের বিষয়। আমরা যদি দেখি অনার্স মাস্টার্স সব জায়গায় এই রবীন্দ্রনাথ ঠাকুরের পড়া আছে, কিন্তু তিনি কোনো প্রকার বিদ্যালয়ের আনুষ্ঠানিকতা শিক্ষা লাভ করেনি। তিনি ছিলেন প্রকৃত অর্থে অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। মাত্র 15 বছর বয়সে তার বনকুল কাব্য প্রকাশিত হয়। খুব আশ্চর্য বিষয়, মাত্র 15 বছর বয়সী তিনি বনকুল কাব্যটি প্রকাশ করেন। 1913 সালে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যের জন্য এশীয়র মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। তাহলে আমরা জেনে নিতে পারি যে 1913 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন কোন কাব্যগ্রন্থের উপরে? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের উপরে। তো বস্তুত তার একক সাধনায় বাংলা ভাষা ও সাহিত্যের সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্ব দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয়। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক এবং অভিনেতা। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তার অবদানে সমৃদ্ধ। তার অজস্র রচনার মধ্যে মানসী, সোনারতরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনর্চয়, চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্ত করবী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই প্রতিভাধর কবি 22শে শ্রাবণ 1348 সালে 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিক্ষার্থীবৃন্দ, এবার আমি তোমাদের শুভ গল্পটি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তোমাদের ক্লাসে এই শুভ গল্পটি সম্পর্কে পড়ানো হয়েছে শুদ্ধভাবে। তো আজকে আমি তারপরও একটু তোমাদের এই গল্পটা যে পাঠ পরিচিতির যে বিষয়টা, ওইটা নিয়ে একটু আলোচনা করবো। আসলে আমরা যদি দেখি, এই শুভা একজন বাক প্রতিবন্ধী একটা মেয়ে।
তোমরা হয়তো জানো, তোমরা পড়েছো, তারপর তোমাদের স্মরণ করে দেওয়ার জন্য আজকের এই ক্লাসটা। একটা বাক প্রতিবন্ধী মেয়ে, তিনি মানে একটা বাক প্রতিবন্ধী মেয়ে, কিন্তু তার মধ্যে যে কতটা সরলতা, কতটা যে মানে প্রেম প্রকৃতির উপরে, সেই প্রেমটা কিন্তু স্পষ্ট প্রকাশ পেয়েছে তার এই এই মানে গল্পের মাধ্যমে। তো শুভা, আসলে তার নাম ছিল সুহাসিনী। তোমরা জানো যে তার নাম ছিল সুহাসিনী, মানে বাবা মা খুব আদর করে তার নাম রেখেছিলেন সুহাসিনী। কিন্তু তার সেই মানে সুভাষিনীর কথাটি আবার যদি আমরা আলোচনা করি, তাহলে সেখানে দেখা যায় যে মানে সুন্দর ভাষা যার, কিন্তু আসলে ঈশ্বর বা সেই সৃষ্টিকর্তা তাকে সেই ভাষাটাই দেয়নি। কত বড় নির্মম ঘটনা! বাবা মা রেখেছিলেন সুভাষিনী, কিন্তু তার মুখে ভাষাই নেই। তারপর তার নামটা যেহেতু বাবা মা খুব আদর করে রেখেছিলেন সুভাষিনী, সুতরাং মানে সেইভাবেই তার বাবা দেখতেন, কিন্তু মা মনে করে এটা একটা তার গর্ব কলঙ্ক। এভাবেই তিনি এটা তুলে ধরেছেন। যাই হোক, আমরা শুভ গল্পটি, যেমন মানুষ যদি তাকে ভালো নাও বাসে, এই শুভ গল্পের মাধ্যমে আমরা দেখতে পাই প্রকৃতি তাকে অনেক ভালোবাসত। যখন প্রকৃতি খুব নীরব অবস্থান করত, সুভাষিনীও কিন্তু নীরব অবস্থান করত, আমরা গল্পটির মধ্যে দেখতে পাই। আমরা এমন একটা মেয়ে তিনি, এই সুভাষিনী, যার আসলে আচরণ ছিল খুবই সুন্দর। তোমরা দেখতে পেয়েছো যে যখন তিনি গোয়াল ঘরে যেত, সুভাষিনী মানে শুভা যখন গোয়াল ঘরে যেত, তখন গিয়ে কিন্তু ওই গরুর গলার সাথে তিনি এই গলা মিলাতো, হ্যাঁ, আবার একটু ডলাডলি করতো। গরুটাই মনে হয় যেন ওর ভাষা বোঝে, আর সুভাষিনী মনে হয় যেন ওই গরুর আদর করা এটাও সে বোঝে। প্রকৃতির মানে একটা নিবিড় তাৎপর্যে সুভাষিনী পৌঁছে, শুভা পৌঁছে, হ্যাঁ, যখন এক এক করে একটা ঢিল ছুঁড়ে মারে সেই মানে ইয়েতে পুকুরে, আস্তে আস্তে মানে যে জলের কম্পনটা, পানির যে কম্পনটা আস্তে চারিদিকে ছড়িয়ে পড়ে, মনে হয় যেন সুভাষিনীর জীবনটাও ওরকম কম্পনের মতো এক এক করে ইয়ে হয়ে যাচ্ছে। পত্র পল্লবে যখন শিশির বিন্দু পড়ে, একটু একটু করে ছেড়ে দেয় শিশির বিন্দু, টপ টপ করে পড়ে, ঠিক শুভর মানে অন্তরে সেই ভালোবাসার ওই শিশির বিন্দুটুকু টপ টপ করে পড়তে থাকে। তা আমরা দেখতে পাই যে সুভাষিত স্নিগ্ধ কোমল মনে শুভর যে একটা প্রকৃতির উপর যে একটা মানে খুব তাৎপর্যপূর্ণ ভালোবাসা, সেটা প্রকাশ পায়। তা আমরা এখানে এই শুভ গল্পের ইয়েতে কবি পরিচিতির একটু একটু করে পড়ব, আর এটা হৃদয়ঙ্গম করবো। দেখো, এখানে আছে, বাক প্রতিবন্ধী কিশোরী শুভর প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধ গল্পটি অমর হয়ে আছে। খুব সুন্দর কথা। বাক প্রতিবন্ধীর জীবনটা, একজন প্রতিবন্ধী একটা লোকের জীবন কেমন হতে পারে, লেখক তার হৃদয়ে নিংড়িয়ে ভালোবাসা এবং মমত্ববোধে গল্পটি অমর হয়ে আছে। মানে গল্পটি এত সুন্দরভাবে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন যে প্রকৃতপক্ষে তার হৃদয়ে নিংড়ানো মমত্ববোধ এবং ভালোবাসা, সেটার মনে হয় যেন বহিঃপ্রকাশ ঘটেছে এই শুভ গল্পের মাধ্যমে। যাই হোক, পরবর্তী হচ্ছে শুভ কথা বলতে পারে না। আমরা সবাই একটু আগে জেনেছি, নাম সুভাষিনী, কিন্তু সবাই ডাকতো তাকে শুভা, কিন্তু সেই সুহাসিনীর সুভাষা ছিল না, বোবা ছিল। তাই বলছে শুভা কথা বলতে পারে না। মা মনে করে এ তার নিয়তি দোষ, মানে গর্ব কলঙ্ক, তার কপালে এটা ছিল, তাই মানে এরকম হয়েছে। কিন্তু বাবা তাকে ভালোবাসেন, অনেক ভালোবাসেন। তিনি বোঝেন যে পৃথিবীতে আমি যদি ওকে ভালো না বাসি, আর তো কেউ ভালোবাসার নেই। তাই বাবাই তাকে ভালোবাসতো, আর কেউ তার সাথে মেশে না, খেলে না। কেন খেলে না? আমরা দেখতে পাই যে প্রতিবন্ধী লোকের কি কি সমস্যা। প্রতিবন্ধী লোকের সমস্যা হলো প্রকৃতপক্ষে কেউ ভালোবাসা দেয় না। কিন্তু আমাদের অটিজম বা এই প্রতিবন্ধী লোক, এদেরকে আমাদের সময় দেওয়া উচিত, আমাদের মাথায় রাখা উচিত যে এভাবে এদেরকে অবহেলা করা উচিত নয়। শিক্ষার্থীবৃন্দ, এটা মাথায় রাখতে হবে তোমাদের। কেন এই গল্পটির একমাত্র উদ্দেশ্য হলো যে তোমরা যাতে তোমাদের এই সমাজ থেকে প্রতিবন্ধিতার কারণে, প্রতিবন্ধকতার কারণে যারা পিছিয়ে আছে, তাদেরকে সুযোগ দিতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে কোনো প্রকার যাতে অপমান না হয়, তারা যেন কোনো প্রকার অবহেলিত না থাকে। তোমার আশেপাশে বা তোমার ভাই, তোমার আশেপাশের ভাই ব্রাদার বা পাড়া প্রতিবেশী কেউ যদি থাকে, তাকে সেই সম্মানটুকু দিতে হবে। তো সেই জন্য কিন্তু তার বিশাল একটি আশ্রয় জগৎ আছে। বলছে কেউ তার সাথে মেশে না,
এটা কোনো বিষয় না, কিন্তু তার একটা বিশাল আশ্রয়ের জগৎ আছে। এটা কেমন? পৃথিবীতে যার কেউ নাই। হ্যাঁ, তোমরা হয়তো শিক্ষার্থীরা, আমি ক্লাসে বলে থাকি যে যে সংখ্যার পিছনে কোনো চিহ্ন নাই, সেই সংখ্যাটার পিছনে কি আছে? তোমরা প্রথম শ্রেণী বুঝতে পারছো যে সেই সংখ্যাটার পিছনে প্লাস আছে। পৃথিবীতে যার কেউ নাই তার সব আছে। একজন ভিখারি, তার কিচ্ছু নেই, কিন্তু যেখানে যায় সেখানে সে স্থান পায়, তার মানে সমস্ত পৃথিবী তার। এরকম একটা কথা এখানে বলা হয়েছে। কিন্তু তার বিশাল একটি আশ্রয়ের জগৎ আছে, যারা কথা বলতে পারে না সেই পোষা প্রাণীদের কাছে সে মুখর। তার মানে কি, যখন সে গোয়াল ঘরে যেত তখন ওই গরুগুলো আস্তে তার গায়ের সাথে এসে আস্তে আস্তে তার মানে ওটা কি বলে, মুখটা বা গলাটা ঘষতে থাকতো। তাহলেই আমরা বুঝতে পারি গল্পটির মাধ্যমে সেই পোষা প্রাণীদের কাছে সে মুখর, তাদের সে খুবই কাছের জন। গেলে পরে বুঝতে পারতো এই শুভই হলো আমাদের কাছের জন। তাহলে 2-4 জন মানুষ মানে বা আশেপাশে পাড়া প্রতিবেশী তার সাথে কথা বলতো না, কিন্তু প্রকৃতির সমস্ত দিক থেকে তিনি সেই আনন্দটুকু পেত। আর বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় মুক্তির আনন্দ। আমরা কি করি? মানুষ অবহেলা করি, কিন্তু প্রকৃতি তো কাউকে অবহেলা করে না, সকলকেই বরণ করে নেয়। সুতরাং আমরা বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় মুক্তির আনন্দ। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য একটি জগৎ তৈরি করেছেন, যা বহিঃপ্রকাশ শুভ গল্পটি আমরা দেখতে পাই যে প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য একটি জগৎ তৈরি করেছেন। এই শুভ গল্পের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটে। তাই আমাদের ভাবতে হবে যে প্রতিবন্ধী মানুষ, এরাও মানুষ, এদেরকেও সম্মান করতে হবে, এদেরকেও ভালোবাসতে হবে। কোনো প্রকার এদের যেন ক্ষতি না হয় সেদিকে আমাদের দেখতে হবে। তাদেরকে আমি যেমন ভালো একটি ছেলে বা ভালো একটি লোককে যেমন ভালোবাসি, প্রতিবন্ধীকে ঘৃণা না করে আমাদের সকলকে করে তুলে নিতে হবে। সেই সঙ্গে তাদের প্রতি আমাদের মমত্ববোধ উন্মেষ ঘটাতে চেয়েছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বলছেন যেমন তিনি আমাদের মাঝে এই প্রতিবন্ধীদের জীবন কেন্দ্রিকটা তুলে ধরেছেন, তেমনই আবার তিনি কি করেছেন, সেই সঙ্গে তার প্রতি আমাদের মমত্ববোধের উন্মেষ ঘটাতে চেয়েছেন। শিক্ষার্থীবৃন্দ, আমরা সেই তাদের অবশ্যই মমত্ববোধ আমাদের মধ্যে থেকে জাগ্রত করতে হবে। আজকে যদি আমি জাগ্রত করতে পারি, আমার শুভকে, প্রত্যেকটা প্রতিবন্ধীকে দেখার সাথে সাথে আমার মনে করতে হবে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের এই শুভ, এবং সেইভাবেই তাকে মমত্ববোধ প্রদান করতে হবে। তাই শিক্ষার্থীবৃন্দ, আমি আর বেশিক্ষণ সময় ক্লাস নিব না। তোমরা সবাই অ্যাসাইনমেন্টটা খুব ভালো করে বাসায় করবে, এবং তোমরা অতি দ্রুত মানে তোমাদের যে স্কুল থেকে ডেট দেওয়া হয়েছে সেইভাবে তোমরা এটা জমা দেবে, এবং আমরা সেই জমা নেওয়ার পরে তোমাদেরকে অতি উত্তম ভালো, তারপরে এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে বিবেচনা করব। আর এই শুভ গল্পটি আরেকটু তোমরা পাঠ পরিস্থিতি একটু বারবার পড়বে, পড়লে পর তোমার মধ্যে একটা সুন্দর জ্ঞান আসবে। যাই হোক, এই করোনাকালের সময়ে আমি আজকে যে ক্লাসটি দিলাম তোমরা সবাই সুন্দরভাবে গ্রহণ করবে এবং পড়াশোনা করবে। পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য স্কুলে যোগাযোগ রাখবে, আমরা তোমাদের সেই অ্যাসাইনমেন্টটা দিয়ে দেবো এবং তোমরা সেই অ্যাসাইনমেন্টটা তৈরি করে আবার জমা দেবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ রেখে আমি আমার আজকের ক্লাস সমাপ্ত করছি। ধন্যবাদ সকলকে।